আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। আর অল্প কিছুক্ষণের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে ক্যাপিটাল হিলে পৌঁছেছেন ট্রাম্প সহ আমন্ত্রিত অতিথিরা। শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আরটিভির ফেসবুক ও ইউটিউব পেজে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক দেখিয়ে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় দুপুর 12টায় বাইবেলে হাত রেখে শপথবাক্য পড়বেন তিনি। এর মধ্য দিয়ে দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক করবেন এই রিপাবলিকান। ইতোমধ্যেই রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শুরু হয়ে গেছে শপথের আনুষ্ঠানিকতা। ক্যাপিটল হিলে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলোনিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বারাক ওবামা ও বিল ক্লিন্টনের মতো আমন্ত্রিত অতিথিরা। ক্যাপিটল হিলে নবনির্বাচিত ট্রাম্পকে স্বাগত জানান সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই 200 নির্বাহী আদেশ দেবেন ট্রাম্প। অভিবাসন, পরিবেশ বিষয়ে নীতি শিথিল করা সহ বাতিল করবেন বাইডেনের কিছু নীতি। পাশাপাশি অবৈধ অভিবাসী রোধে মেক্সিকান সীমান্তে ঘোষণা করবেন জরুরি অবস্থা। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন বার্তায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের ইঙ্গিত দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ও অর্থনৈতিক যুদ্ধের ইঙ্গিত প্রভাব রাখবে বিশ্ব রাজনীতিতে। মার্কিন আধিপত্য প্রতিষ্ঠায় ট্রাম্পের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কতটা সম্ভব হবে, দ্বিতীয়বারের ট্রাম্প শাসন কেমন হবে তা দেখতে আগামী 4 বছর মুখিয়ে থাকবে গোটা বিশ্ব। সামদানি প্রত্যয়, আরটিভি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথ নেওয়ার আগে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বার্তায় দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ রাত 1টায় সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন ডক্টর ইউনূস। 4 দিনের সফর শেষে আগামী 25 জানুয়ারি তিনি দেশে ফিরবেন। এদিকে বিকেলে 3 দিনের সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে এই সফরে গেলেন তিনি। এটি পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফর। আগামী 24 জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। আজ থেকে সারা দেশে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সাভারে এই কার্যক্রমে উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ইসির প্রধান লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। 6 মাসের মধ্যে শেষ হবে ভোটার তালিকা। আতিকা রহমানের রিপোর্টে দেখুন এই বিস্তারিত। সারা দেশে একযোগে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের ভোটার করা হবে। সাভারে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে অন্যতম শর্ত নির্ভুল ভোটার তালিকা। এই কাজে যেন কোনো ত্রুটি না হয়, ইসি সে লক্ষ্যেই কাজ করবে। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ, ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। প্রতিষ্ঠার কাজটা করতে সুষ্ঠু ভোটার তালিকা, সঠিক ভোটার তালিকা আমাদের অধিকার প্রতিষ্ঠাটা। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সব কর্মকর্তাদের শতভাগ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থা উঠে গিয়েছে, যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিল।
যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব অর্থাৎ সঠিক নির্বাচন করা, সুন্দর নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে নিয়ম, সেই নিয়ম নিয়ে আমরা কাজ করি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একটি সুন্দর ভোটের প্রত্যাশা তাদের। প্রথমবার ভোটার হতে আসলাম, ইনশাল্লাহ আগামীতে ভোট দিতে পারবো, খুবই ভালো লাগছে। ভবিষ্যতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, এই ভোটারের মাধ্যমে আমরা পৃথিবীর অনেক প্রত্যেকটা কাজ সম্পূর্ণভাবে করতে পারবো। ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে ছবি তোলা ও নিবন্ধন হবে। 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এবার 1.52% নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা কমিশনের। আতিকা রহমান, RTV। রাষ্ট্র মেরামতের রোডম্যাপ তৈরির কাজে 6টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব কমিশনের মেয়াদ বাড়ানোর কথা আগেই সরকারের তরফে বলা হয়েছিল। সোমবার তা প্রজ্ঞাপন আকারে জারি হলো। অতিরিক্ত সময় পাওয়া 6 কমিশন হল সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রথম দফার এই 6 কমিশনের মধ্যে 4টি প্রতিবেদন জমা দিয়েছে। এই 6 কমিশন সুপারিশমালার মধ্যে আন্তঃকমিশন সমন্বয় পরিমার্জনের জন্য 1 মাস সময় পেল। বিএনপির সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মীদের খুঁজে বের করে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক বলেন, বিগত সময়ে দেশের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। প্রতিটি জেলা উপজেলায় রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন পর্যন্ত যতগুলো বড় কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন, আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে। এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। বিএনপির সৎ, মেধাবী ও পরিশ্রমী কর্মীদের খুঁজে বের করে দলকে পুনর্গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য পদ নবায়ন করেছেন। শুভ উদ্বোধন হলো। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে শপথ নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Not from you, be not with him, he shall be held in no esteem. Send wisdom from heavens that she may be with him, that he may know your designs. Please, God, bless America. Please, mend her every flaw. You are the God in whom we trust, who lives and reigns forever and ever. Amen. Mr. President, the last 4 years, there are times I'm sure you thought it was pretty dark. But look what God has done. We praise him and give him glory. Let us pray. Our Father and our God, thou hast said, blessed is the nation whose God is the Lord. As the prophet Daniel prayed, blessed be the name of God forever and ever.
for wisdom and might are his. He changes the times and the seasons. He removes kings. He raises up kings. He gives wisdom to the wise and knowledge to those who have understanding. Our Father, today, as President Donald J. Trump takes the oath of office once again, we come to say thank you, O Lord our God. Father, when Donald Trump's enemies thought he was down and out, you and you alone saved his life and raised him up with strength and power by your mighty hand. We pray for President Trump that you'll watch over, protect, guide, direct him. Give him your wisdom from your throne on high. We ask that you would bless him and that our nation would be blessed through him. We also ask that you would bless and protect Melania as First Lady. We thank you for the beauty, the warmth, and grace that she shows not only to this nation, but to the whole world. We thank you for Vice President-elect J.D. Vance and his wife Usha and their young family. May he be a strength to President Trump, to stand beside him, to hold up his arms like Aaron held up the arms of Moses in the midst of battle. The prophet Samuel reminded the people, it was you that brought them up from the land of Egypt. And he said, now stand still that I may reason with you before the Lord. So, Father, we take this moment to stand still, to remember the great things that you have done for this nation. Thank you for the protection, the bounty, the freedoms that we so enjoy. We remember to keep our eyes fixed on you, and may our hearts be inclined to your voice. We know that America can never be great again if we turn our backs on you. We ask for your help, and we pray all of this in the name of the King of Kings, the Lord of Lords, your Son, my Savior, and our Redeemer, Jesus Christ. Amen. Ladies and gentlemen, please welcome Associate Justice Kavanaugh to administer the Vice Presidential Oath of Office. দর্শক এতক্ষণ দেখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। র্যাব, পুলিশ ও আনসারের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে সঙ্গে সদস্যদের মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। 15 বছরের শাসনামলে ক্ষমতা পাকাপুক্ত করতে দমন পীড়নে পুলিশ র্যাব বাহিনীকে ব্যবহার করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করায় বাহিনীর প্রতি মানুষের তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পট পরিবর্তনের পর পুলিশ সংস্কারের পাশাপাশি পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন পোশাকে 18 জন পুলিশ, র্যাব ও আনসার সদস্য বৈঠকে প্রবেশ করে। যাচাই বাছাই শেষে পুলিশের জন্য বাদামি, র্যাবের জন্য জলপাই আর আনসার সদস্যদের জন্য গোল্ডেন হুইট কালার চূড়ান্ত হয়। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। উপদেষ্টা বলেন, শুধু পোশাক নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানসিকতা ও পরিবর্তনের প্রয়োজন। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে পরিবর্তন হলে প্রভাব পড়বে না। না, এটা বড় ধরনের টাকার সংকুলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে।
Constitution of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. দর্শক দেখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে পাল্টে যাচ্ছে বাংলাদেশের সীমান্তের চিত্র। সীমান্তে অধিকার নিয়ে কোনো ছাড় দিচ্ছে না বর্তমান সরকার। এজন্যই এত আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেওয়া হবে না। এবার অধিকার আদায়ে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা ও ব্যবহারের অনুমোদন পেয়েছে বিজিবি। দীপ্তচন্দ্র পালের আরেকটি রিপোর্ট। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা নিয়ে দুদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে বিএসএফ বাংলাদেশ সীমান্তের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সে সময় বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল না থাকায় পাল্টা আক্রমণ করতে পারেনি। এবার সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা ও ব্যবহারের অনুমোদন পেয়েছে বিজিবি। দুপুরে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। এর আগে নতজন পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত নিরাপত্তা সহ অধিকার আদায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার অধিকার আদায়ে পদক্ষেপ নেয় সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। উত্তেজনা হলেও বিজেপি সবসময় সতর্ক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত। বিজেপি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে ঢাকা ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার গুলশানের নগর ভবনে এই চুক্তি স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মারুফ ও ঢাকা উত্তর সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিক। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ঢাকা ব্যাংকের শাখা ও উপশাখা থেকে ফি ও কর দেওয়া যাবে। পরবর্তী সময়ে ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দফায় 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে সুপরিচিত রাজনৈতিক নেতা খালিদা জারারও রয়েছেন। বন্দীদের ফিরে পেয়ে উল্লাসে ফেটে পড়েছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘ জানিয়েছে রবিবারে 630টির বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।